আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হুসাইন আছি আপনাদের সাথে প্রতিবারের মতো। আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আপনাদের কথা মাথায় রেখে। আমরা জানি যে আমাদের এই কমিউনিটিতে যে বর্তমান বাস্তবতায় যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের সামনে এসে হাজির হয়, আর তাই আমরা চেষ্টা করি এনটিভির পর্দায় এই টপিকগুলো নিয়ে আপনাদের সাথে কিছুটা হলেও আলোচনা করা এবং এর মাধ্যমে যদি সমাধান কিংবা আমাদের মধ্য থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, কোভিড-19 আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটিয়েছে। আমরা জানি এখন বর্তমানে দিনের পর দিন আমরা যে খবর শুনছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত এখনও জানেন না যে কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে এই দেশের বা যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ততম মাস হতে আছে ডিসেম্বর, ক্রিসমাস। সেই ক্রিসমাস মাসকে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, বিশেষ করে কারি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য ব্যবসা বাণিজ্যগুলো একটু বাড়তি সুযোগ পায়, বা আমাদের মধ্য থেকে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। আমি যদি একটু ক্লিয়ার করে বলতে চাই আপনাদের কাছে যে ট্রাভেল ইন্ডাস্ট্রি এই কোভিডের কারণে সেই ট্রাভেল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন মারাত্মকভাবে ঝুঁকিতে আছে। আমরা জানি যে এই অক্টোবরেই এদেশে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসছে, অথবা এটি আগামীকাল আমরা শুনতে পারবো এডুকেশন সেক্টরকে নিয়ে। ইউনিভার্সিটিগুলোকে একটি মোটামুটি ভালো একটি পাওয়ার দেওয়ার চিন্তা করছে সরকার। ইতিমধ্যে অনেক ইউনিভার্সিটি সেই সুযোগ নিচ্ছে, এবং এতে করে হয়তো বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার সুযোগ আরও বেশি করে সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা চাই না আগের যে সময়ের যে ঘটনাগুলো ঘটেছে একই ধরনের পুনরাবৃত্তি ঘটুক, আর তাই আজকেও আমরা এই বিষয়গুলো আলোচনা করবো। আমরা জানি কোভিড-19 কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেরও অনেক চেঞ্জেস এসেছে, অনলাইনে অনেক কিছু হচ্ছে, এবং সেই অনলাইনকে কিভাবে ভালোভাবে ইউজ করা যায় সিকিউরিটি বিষয়গুলো সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খোঁজার চেষ্টা করবো। আর এই কমিউনিটি সর্বোপরি এই কমিউনিটির বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন লবিং, বিভিন্ন কারণে আমরা আপনাদের কাছে আমাদের অতিথিগুলোকে নিয়ে আসি, যারা তাদের মধ্য থেকে তাদের মতামত, তাদের অভিমত তুলে ধরেন আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক, আজকেও তার ব্যতিক্রম নয়, তবে আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে কিছু আলোচনা করব ছোট ছোট করে। পরবর্তীতে হয়তো এইসব প্রোগ্রামগুলোকে আমরা একক একটা টপিকের উপরে আপনাদের সাথে জয়েন করানোর চেষ্টা করব। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের সাথে আজকে জয়েন করেছেন হেলসাইড ট্রাভেলসের স্বত্বাধিকারী, যাকে আমরা জানি, যিনি মোটামুটি আমরা বলতে পারি যে বিমানের নাম নিলে যার কথা স্মরণ করতে হয় সেই হিলসাইডের হেলাল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং আমার মনে হয় কনগ্রাচুলেশন টু ইউ, ইটস ভেরি গুড নিউজ ফর ইউ গাইস, অ্যান্ড আই হোপ দ্যাট আওয়ার কমিউনিটি পিপল উইল গেট বেনিফিট ফ্রম দিস। হেলাল ভাই, আজকে যে আমাদের সিলেট থেকে সরাসরি লন্ডন রুটে যে বিমানটা চালু হয়েছে সেই বিষয়ের জন্য আজকে আপনার সাথে আমরা একটু বিস্তারিত কথা বলবো, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যেও কিছু প্রশ্ন আপনার কাছে করবো, সেই উত্তরগুলো আপনার কাছ থেকে আশা করবো। আমাদের সাথে আছেন কমিউনিটির একটি অন্যতম একটি সংগঠন, যেটা বাংলাদেশের মোটামুটি আমাদের যারা বাংলাদেশে বিভিন্ন অফিসিয়াল সেক্টরে গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে শাখার জেনারেল সেক্রেটারি আমিনুল হক জিলু। আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা যে বিষয়গুলো সবসময় আন্দোলন এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকি, এর সফল বা এর সুফলটা যখন আমরা পাই, তখনই আমাদের মনে হয় কমিউনিটি সংগঠনগুলোকে নিয়ে আমরা একটা কিছু করা উচিত, এবং সেই বিবেচনায় আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে, আপনার অভিমত নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে দুইজন অতিথি জয়েন করেছেন। একজন জয়েন করেছেন পোর্টসমাউথ থেকে, এবং একজন জয়েন করেছেন ওয়েস্ট লন্ডন থেকে, যারা দুটি সেক্টরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং তাদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব। একজন হচ্ছেন আমাদের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের Director of Global Operation, Bobby Mehta. Bobby, thank you very much for coming to the show, and you are connecting with the Skype, and hopefully we'll get a few valuable information for student, whoever wants to come in the UK and who are still in the UK. Yeah, sure. It's a pleasure to be here this evening with you. Thank you. And we've got another important person. We know that COVID-19 changes so many things in terms of in business and social life, gatherings. We can't really go outside. Sometimes it's lockdown. And that's why there are so many entrepreneurial skills coming out. And in addition of that, we have seen some business
grow their sales. One of the business I can say which is very important in this lockdown time, our Bangladeshi community send money to Bangladesh, and in our research, in NTV News Team research, we have spoke to so many business who ever using their money transfer business to send money. They said it was tremendous success in that lockdown's time. And also there are so many other business including online system. I have one guest today from Sandwave Money Transfer, Growth Manager Uruj Khan. Uruj, thank you very much and thanks very much for joining us tonight. Thank you for having me, Akram. I'm very happy to be here. Thank you. Uruj, I want to start with you. Then, as you said, you have very short time, and I just really want to, know very important things about the business, and also I want to know something. Probably most of our British Bangladeshi community, whoever using this type of service, they need this type of answer from you. As we can see, the COVID-19 response, too many other businesses, and very importantly, I can say that online business is become very popular. But again, there are so many other issues coming up, such as security reason and how it works, and probably will it benefit in longer term, or will they be visible in longer term? So Uruj, can I just ask you something about your policy and how does it happen in terms of security and payment and these things? If you can just give me a brief idea on that. Well, I'm very happy to, and it's a very good question that you have asked. We get that question, we get that concern quite a lot from the community. People are always concerned about security because obviously this is an app that you link your debit card to. So I totally understand and I empathize completely when people are concerned. But please know that, to work in the UK has a very strict regulatory system. So any money transfer company has to be regulated very strictly by the FCA, which is the Financial Conduct Authority. And my company has been, regulated by them since 2016. And since 2016 up until now, never even had a fine. That just tells you that things are running smoothly. As far as entering your debit card details, look, these are the things that we do to make your life easier. I mean, we want this to become a cashless service. In order for you to pay with cash, we'll have to open up shops, we'll have to pay rent, we'll have to hire people. And how do you make all that money back? By charging the users. So companies like ours, which are completely remote, it's like WhatsApp. When first WhatsApp came out, everybody's like, oh my God, what kind of company is this? Is letting you make calls and like chat for free. But the reason is that their models, they work because they have very little overhead. So same thing, company like us, we don't have all of these overheads, and that's why we're able to pass on these savings to you. Now, when you enter your debit card with our service and our app, you have to realize something, that we are not the card processors. The card processors are Checkout and WorldPay. WorldPay and Checkout are multi-billionaire companies, and they're probably the same service that Tesco, Sainsbury, your own local grocery shop, when you swipe a card, that's the same card processor that we have. So please rest assured, it's all safe. You can Google the company, and you should always do your due diligence whenever you're sending money with any company. It's very easy. Google FCA. You've got a search engine over there. Write the name of the company. Find out the truth about them. Uruj, one important thing, as you said, I know there is so many body recognize this type of business, but as we can see, there are so many similar business growing during this COVID-19. Is there any negative story, or probably we will be hearing soon? What do you think? I know this is some body probably recognize you, but is there any way that other company can manipulate or can use their false something to humiliate people, or any compensate for people who will be the user? If they are not regulated by other people, is there any way they can run their business like this?
You're absolutely right. See, that's the thing. You always have to be careful, and you've asked a very good question, Akram, because there are a lot of companies out there that might not be registered, that might not be regulated. That's why you see a lot of new money transfer companies that are opening up. After a year, they're gone. This is why, because they don't have all the licenses. They are not legal. They're not allowed to operate. But company like ours, we are registered. We are regulated in 49 states in the USA. We are regulated by the FCA in the UK, by the Bank of Belgium for all of Europe. So, starting from 2014, it's what, 6 years, more than 6 years now that we've been doing this. So, always go by the background of the company, see how long they're in the business for. Obviously, these are very legitimate concerns. It is your hard-earned money. So always do your homework, your due diligence. But that doesn't mean that you should be discouraged by this, because if COVID taught us anything, it was like, what do you do when all of a sudden you find yourself in a lockdown, when you cannot go out and do the things that you could before? So, don't take unnecessary risks. You've got all these money transfer companies, and like ours is an app. You are your own money agent. So you just download the app, it's in your phone, you want to send the money reaches in less than 30 seconds. You don't even get that with bank transfers, because normally bank transfers to Bangladesh take up to 48 hours. Cash pickup takes up to 1 day. So, take advantage of these services that are allowing you to send instant money and with no commission fee. Thank you. Shouldn't take COVID. Thank you, Roj. We'll come behavior. back. We'll come back to you again with another important question. But let's talk with our from University of Portsmouth, the Director of Operation, Global Director of Global Operation, Bobby Mehta. Hi, Bobby. I hope in this COVID-19 you have so many students who are already with you from overseas as an international students. So is there any news you can share that students are facing, or will students from Bangladesh be coming to study in the UK in this autumn? Yeah, so at the University of Portsmouth, our term actually starts officially tomorrow. Last week we had our International Orientation Week, and we're seeing lots of students from Bangladesh wanting to come and study in Portsmouth and wanting to come and study in the UK. So we still have a number of students who are undergoing their visa processing, so they are due to join us within the next couple of weeks. Obviously, we are in a very difficult situation globally at the moment with the COVID-19 virus. So what the University of Portsmouth, like many other universities in the UK, have also done this year is we've given our students from across the world, including Bangladesh, the option to start online initially, because sometimes students are facing issues with visa processing, or getting flights to the UK are not as readily available. So we're giving students as many options as possible. And I'm very happy to say at the University of Portsmouth, we've seen a growth in the number of students that want to come and study at the University of Portsmouth. Bobby, one thing I just want to know from my curiosity, there are some exciting news coming from the government, UK government, probably on Monday, as tomorrow. So is there any news you can summarize with us tonight? Yeah, so basically the UK government is launching a new immigration route. It's called the student route to the UK. As well as the student route, once the students have finished their studies in the UK, they can actually stay in the UK for 2 years for postgraduate work experience. So once they've graduated in the, from their degree or master's program in the UK, they can stay in the UK on a post-study work visa called the graduate visa. Graduate work visa, so they will be able to do that. So this is a very good reason why a lot of students from Bangladesh are very interested in coming to study at the moment in the UK, because as well as studying in the UK, once they graduate, they will be able to get work experience in the UK. So this is a big advantage. So is that will be in this semester, or when is going to be implemented? So it's going to be implemented from summer 2021, so next summer. So anybody that comes to study this September or in future intakes will be able to benefit from this new visa. Fantastic. Thank you very much. Scheme. We'll come back to you again with few other important questions. Let's talk about our community issue.
হেলাল ভাই আমাদের আমাদের কাছে অবশ্যই একটি ভালো লাগার ব্যাপার আজকে আমরা যে বিষয়টা দেখলাম 95%-এর উপরে এখানকার ব্রিটিশ সিলেটিরা যাদের প্রত্যাশা ছিল, যাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে সরাসরি সিলেট থেকে লন্ডনে বিমানটি আয়সা এখানে অবতরণ করবে এবং সেইটারই আজকের আমরা দেখলাম যে ঘটলো। তো এটা নিয়ে আসলে বাস্তবে রূপ নিল, সেটা নিয়ে আসলে আপনারা কতটুকু আশাবাদী ছিলেন আর আজকের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি খুবই অত্যন্ত আনন্দিত আকরাম ভাই যে আমরা অন্ততপক্ষে আমরা আমাদের আমলে আমরা দেখতে পেরেছি যে আমাদের যে দাবিগুলা ছিল, কমিউনিটির যে দাবিগুলা ছিল, যেখানে আমাদের বাপদাদারা আগে এসেছিল, এখানে অনেক কষ্ট করেছিলেন, তাদের দিনের পর দিন কষ্ট করে ঢাকায় যেতে হতো, ঢাকা থেকে 2 দিন 3 দিন পরে সিলেট যেত এবং আসার সময় এরকম সিলেট থেকে আসতো, 1 দিন 2 দিন ঢাকায় থাকতো, তারপরে আসতো। এটার যে আমাদের যে ইয়াং জেনারেশনরা আমরা যখন থেকে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি এবং আমাদের যে দাবি ছিল কমিউনিটির পক্ষ থেকে যে আমরা সরাসরি সিলেট থেকে লন্ডনে ফ্লাইট চাই এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আজকে বাস্তবে রূপ দিয়েছে। এটা অনেক সময় আমরা অনেক কিছু মানে নিজের আবেগের বশীভূত হয়ে বলি যে মানে স্বপ্নের বাস্তবায়ন ঘটলো, এটা কি একটা স্বপ্নের বাস্তবায়নই ঘটে আজকে এবং এটা সম্ভব হয়েছে। চিন্তা করতে পেরেছিল যে ড্রিম লাইনার বাংলা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট এয়ারক্রাফট সেটা সিলেট থেকে সরাসরি লন্ডনে আসবে। হেলাল ভাই, এই কোভিড-19 আসলে এই ধরনের সংবাদ ব্যবসার ক্ষেত্রে বিমানকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে? অনেক এগিয়ে নিয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে গত শুক্রবার শনিবারে আমি ধরেন 2 দিনে মিলে অ্যাবাউট খুবই কম অল্প 20টা টিকিট আমরা ইস্যু করেছিলাম, কিন্তু 18টা টিকিটই ছিল বিমানে। কারণ মানুষের মনে একটা উদ্যোগ, একটা উৎসাহ যে আমি ডাইরেক্ট সরাসরি সিলেটে যাব এবং সিলেট থেকে আসবো এবং বর্তমানে যে প্রাইসটা অনেক সহনীয় পর্যায়ে চলে আসছে। যদি কেউ এটা মানে একটু ফ্লেক্সিবল থাকে তাহলে ধরেন 850 থেকে 900 1000-এর ভিতরে যাওয়া আসার টিকিটটা করতে পারতেছেন। থ্যাংক ইউ হেলাল ভাই। আমরা মানে দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলাম, জিলু ভাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের বেশ কয়েকজন কলার লাইনে আছেন, লেটস টেক ওয়ান কল, এরপরে আপনার সাথে কথা বলবো। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আকরাম ভাই। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আইছেন। কথা হইলো এটা তো আসলে আমরা খুবই একটা প্রাউড মোমেন্ট যে বাংলাদেশ সরকার সিলেট ডাইরেক্ট যাওয়া যাইব বা সিলেট থেকে ডাইরেক্ট আওয়া যাইব। বর্তমান যে পরিস্থিতি মানুষ বুক করেন এটা করা লাগতো না। হ্যাঁ, প্রশ্ন তো হইলে অনেক মানুষ আমার যে প্রাইসটা যেন তো ইনক্রিজ হইল, ইটস অ্যাবাউট 1100 পাউন্ড মিনিমাম। এটা তার কোনো সমাধান আছে নি? ওটা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ। কলারের আসলে প্রাইস নিয়ে যেটা আপনি কইছিলেন, আমরা লবিং করতেছি থ্রু দি বাংলাদেশ হাই কমিশনার আমাদেরকে অনেক সাহায্য করতেছেন এবং আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটা তো মনে হয় 1400-র মতো ছিল প্রাইসটা, এটা 1500 ছিল, কমিয়ে এটাও আমাদের আকরাম ভাই দেখতে হবে, আমাদের মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যে ফ্লাইটটা ফুল নিয়ে যেতে পারতেছে, এটা সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য। এবং যখন 1-2টা ফ্লাইট হয় তখন এটা বুঝতে হবে যে এই ক্রুগুলা আইসা 6 দিন থাকতে হয় এখানে, এটা একটা এক্সট্রা খরচ, কষ্ট বেড়ে যায় এবং এটা আসা যাওয়ার পিছনে আমাদেরকে, আমরা যদি বিমানকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে বিমান আমাদেরকে সার্ভিস দিতে পারে। ধন্যবাদ। বিমানকে বাঁচিয়ে না রাখতে পারি আমরা সার্ভিস কোথায় দিই? ধন্যবাদ। আমি জিলু ভাই, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের শাখার সাধারণ সম্পাদক। একটাই সংগঠনের দায়িত্বে আপনি আছেন। আজকের এই খবরগুলো আপনাদের সংগঠন যারা করছেন তাদের কি ধরনের ভূমিকা ছিল এবং আজকে এই খবর, এই যে বিমানের বিষয়টা যদি স্পেসিফিক্যালি বলি, সেটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সুযোগ্য উপস্থাপক, সাংবাদিক প্রিয়ভাজন আকরাম ভাই। এই মুহূর্তে ব্রিটেন তথা সমগ্র ইউরোপে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন, আস্থার সংগঠন, কল্যাণমুখী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সত্যিকার অর্থে বিমানের সাথে আমাদের আবেগের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমাদের আত্মার সম্পর্ক। আজকে দিনটি বিশেষ করে ব্রিটেন প্রবাসীদের জন্য আমি বলবো অত্যন্ত আনন্দের, অন্যদিকে পরম শান্তির এবং গৌরবের।
এই সিলেট টু লন্ডন, লন্ডন টু সিলেট, এই দাবিটি ছিল আমাদের পূর্বপুরুষদের, আমি বলবো, এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, সামাজিক নেতৃবৃন্দের এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের এবং হেলাল ভাইয়ের মতো যারা ব্যবসা করছেন এবং কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ, সেই সব মানুষের একটা প্রাণের দাবি ছিল। আজকে আমি বলবো আমরা বিশেষ করে ব্রিটেন প্রবাসীরা আমরা পরম শান্তি পেয়েছি মনের দিক দিয়ে, সকল দিক দিয়ে, যে আমরা আমাদের পুণ্যভূমি সিলেট থেকে আমরা সরাসরি লন্ডন আসতে পারবো এবং আমাদের এই কর্মস্থল থেকে আমরা সরাসরি লন্ডন থেকে সিলেট যেতে পারবো। এই স্বপ্নটুকু আমি একটু ব্যাখ্যা করে যদি বলতে চাই। জিলু ভাই, একটু অ্যাড করতে চাই আপনার সাথে। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের এবং বিমান প্রতিমন্ত্রীও কিন্তু সিলেটের। আপনার কি মনে হয় যে আমাদের এই মন্ত্রী বা প্রবাসী কল্যাণ মন্ত্রীও কিন্তু সিলেটের, এই মন্ত্রীদের কারণে বা পরিকল্পনা মন্ত্রীও কিন্তু সিলেটের, মন্ত্রীদের কারণে পেয়েছি নাকি এটা সময়ের সাথে, মানে সময়ের দাবির কারণে এবং আমাদের প্রবাসীদের দাবির কারণে এটা হয়েছে? আজকে যদি সে মন্ত্রিত্বরা না থাকতেন তাহলে কি এটা আপনার কি মনে হয়? না, আমি বলবো যে বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী এবং আমি গত জুলাই মাসে যে লন্ডন টু সিলেট যাওয়া, আমরা ঢাকা যেতে হতো এবং যে একটা দ্রুমজালের সৃষ্টি হয়েছিল, ঢাকা গিয়ে আমাদের নতুনভাবে বোর্ডিং পাস নিতে হবে, আমাদের একটা দ্রুমজাল সৃষ্টি হয়েছিল। এই দ্রুমজাল সৃষ্টি হওয়ার পর এখানে আপনার ট্রাভেলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ হেলাল ভাইয়ের নেতৃত্বে অনেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং আলাই সেন্টার নেতৃবৃন্দ সহ আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির নেতারা আপনারা সম্পূর্ণভাবে, হ্যাঁ, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সকলেই একত্রিতভাবে, আমি সকল সংগঠনের কথা বলছি, সকলেই একত্রিতভাবে এই আন্দোলনে যোগদান করেছিলেন। অনলাইন কোভিড পরিস্থিতির মাধ্যমে আমরা যদিও সরাসরি বসে কোনো সভা না করতে পারলেও অনলাইনে আমরা এটা আপনার সভা হয়েছে এবং আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, এবং আপনারা সকলেই জানেন যে বিমানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাস কল্যাণ মন্ত্রী এই দেশের কয়েকটি টেলিভিশনের সাথে সরাসরি টকশুতে আপনার অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রবাসীদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের স্বপ্নের দাবি বাস্তবায়ন হবে এবং যে দ্রুমজালের সৃষ্টি হয়েছে সেটার অবসান ঘটবে। বিগত জুলাই মাসে সেটা শুরু হয়েছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাসের মাথায় আমি বলবো যে আমাদের সকলের একত্রিত আন্দোলনের ফসল এবং সরকারের আন্তরিকতা এবং সিলেটের মন্ত্রীদের আন্তরিকতার ফসল আজকে পুণ্যভূমি সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট আসবে। আমরা কথা বলছিলাম এডুকেশন সেক্টর নিয়ে, কথা বলছিলাম ইকোনমিক্যাল, যে কোভিড-19 যে রেসপন্সের কারণে বিভিন্ন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কথা বলছি আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের যে স্বপ্নের একটি আশা ছিল, সেই আশার বাস্তবায়ন, সরাসরি সিলেট থেকে লন্ডন রুটে বিমানের অবতরণ এবং সরাসরি সেটা ঘটেছে। এবং আজকেই আমরা সিলেটে দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিবর্গের আমন্ত্রণে যারা আজকে এই কাজটি করেছেন তাদেরকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানানোর জন্যই আজকের প্রোগ্রামে কিছুটা অংশ আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। এবং এর জন্য আমাদের সাথে উপস্থিত আছেন হিলসাইড ট্রাভেলসের ম্যানেজিং ডাইরেক্টর হেলাল খান এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু। আমরা আরও দুইজন গেস্ট আছি, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের ডাইরেক্টর অফ গ্লোবাল অপারেশন ববি মেহতা এবং স্যান্ডওয়েব মানি ট্রান্সফারের গ্রোথ ম্যানেজার Uruj Khan. Before we go into discussion, let's take a phone calls because we have few other callers who's on the line. কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আকরাম ভাই ভালো আছেন নি? জি জি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। কোকা মনে হয় আপনারা বিমানের বিষয়ে মাথা লাগিয়ে ফোন দিছেন। আমার কত হইলো কি, আমার পয়লা কত হইলো কি, আমার পয়লা কত হইলো কি, আপনার লগে আমি একমত, বুঝছেন নি? জি, কারণ কিটা লাগি যদি সিলেটের মন্ত্রী না থাকতা 60 বছর এয়ারপোর্ট হইল না নে ইকান জানি আপনি যে করছিল কোয়েশ্চন এখন তারারে যে যদি মন্ত্রীর টাকায় হইল না কিটা তাই প্রকাশ্য কইছুন না আমার ভাইয়ে, বুঝছেন নি? আপনি যে কোয়েশ্চন করতেন আরো 60 বছর এয়ারপোর্ট হইল না নে যদি মন্ত্রী না থাকতা। আচ্ছা, বুঝছেন নি? আর হেলাল ভাইয়ের লোকে প্রশ্ন, হেলাল ভাইয়ের সওয়াল বের হয় ভালো আছেন নি? ভালো আছি, আপনি ভালো তো? জি ভালো আছে, সকল ভালো আছে, ভালো আছেন এখন? জি ইনশাআল্লাহ। হেলাল ভাইরে ফোন করে আপনি জিগাইলিবা, এখন জিগাইলো আপনার কোনো প্রশ্ন থাকলে। জি আপনারা বিমানের কথা পরিচালনা করেন, বুঝছেন না নি?
ওই যে দড়ি নৌকা ওই যে টিকেটটার আপনারা প্রাইস যে লইয়া গোটমোটো করডা যদি প্লেনটা বড়িয়া যায় বুঝছেন অন্য অন্য এয়ারলাইন্সে কৌকা আপনি কৌকা কচুর মানুষ যায় সস্তাত বুঝছেন আমি বাংলাদেশি অনেক মানুষ যায় না, অনেক মানুষ যায় যদি এরা মানুষে হাফ টিকেটে যায় আমরা বিমান কোয়াই যাইব কয়টা বিমান আপনারা লইতে পারবা বছরও ইনশাআল্লাহ আমরা তো দাবি করি আর যেন আপনারা ফেয়ার কমানির লাগিয়া একবারে আপনারা হার্ড মানে হেডলাইনকে দাবি করবা যে বুঝছেন ব্যবসা যদি করতে হয় বিমান তো ঘুমাইয়া খাইলো যে কত ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে দশের ক্ষতি হয়েছে বুঝছেন নানি সবাই যাইব আমরা আমার মাতৃভূমি বিমানে বুঝছেন আমরা সবাই জন্ম থ্যাংক ইউ আপনার কলের লাগি একটা বিষয় আপনারাও মনে রাখুন যেন যে বিজনেস তো বিজনেসের গতিতেই চলবে এখন যদি আপনারা ঢাকার মনে করেন একটা বিমানের যদি অন্যান্য প্রাইস হয় তো সেক্ষেত্রে বাস্তবতাই কিন্তু এটার ফুয়েলের ব্যাপার আছে সেখানে যাওয়ার ব্যাপার আছে স্টেশনের একটা ব্যাপার আছে এখানে একটু প্রাইস একটু বেশি থাকবো আর যেহেতু একটা দাবি বাস্তবায়ন ঘটছে আর আপনি যেহেতু এখানের মধ্যে একবারে 100% কনফিডেন্ট নিয়ে কইছেন যে এখানে মন্ত্রী মহোদয় যারা আছেন তারা এখানে একটা ইতিবাচক ভূমিকা পালন করছেন আমরাও এটা বিশ্বাস করি বা সাথে সাথে আমরা এটা বিশ্বাস করি এটা সময়েরও দাবি এবং আমাদের প্রবাসীদেরও দাবি আর না হইলে হয়তো মন্ত্রী না থাকলে যদি আমরা এটা আবার ফেরত যাই সো এখানেও আমরা একটু কেয়ারফুল থাকা লাগবে এই জিনিসগুলো নিয়ে শুধু মন্ত্রীর কারণে যে হইছে এটাও কিন্তু রাইট আপনি 100% না হইতে পারবে একটা সহযোগিতা আছেন এবং এটা সময়ের দাবি সেটা আমরা বিশ্বাস করি বাট ইয়েস আমাদের এই সুযোগ্য যারা আছেন মন্ত্রী যারা আছেন তারা অবশ্যই এই ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করছেন এবং এইটাই আমরা স্বীকার করি থ্যাংক ইউ ভেরি মাচ এখনো কিন্তু বিমান নিয়েই বেশি ফোন কল আইব আমরা জানি এইজন্য আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে আমি আমার বাইরের কথার প্রসঙ্গে হইতাম স্যার যেন আমরা হয়তো অনেক সময় পর্দার আড়ালে মানুষ অনুষ্ঠান দেখুন না যেমন আমরা 10 তারিখ মাননীয় হাই কমিশনারের কাছে আমরা স্মারকলিপি নিয়ে দিছি অনলি একটা জিনিসের লাগি যেন আমরা ফেয়ার কমানি বিমানের ফেয়ারটা কমাইতে বাট এত ফেয়ার যেমন আপনারা স্মারকলিপি দেওয়ার পরে ফেয়ারটা কমে প্রত্যেকটা বিজনেসের তো হেলাল ভাই আপনারা যে বিজনেসটা করেন এটা তো ডেফিনেটলি যুক্তি দিরা বিমানের যে যুক্তিটাও আছে আমরা বুঝতেই বোঝেন একটা ফ্লাইট যখন থাকে তখন ক্রু আইয়া 7টা দিন থাকা লাগে হোটেল জি তারপরে তারা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করা লাগে কিন্তু এখন অনলি 140 জন লইয়া যাইতা পারেন 300 জন লইয়া যাইতা পারেন না তো এই দিকটাও আমরা চিন্তা করতে হবে তো আমরা আশা করি আর যেন কোভিড-19 আমরা একটা আল্লাহ দিছেন এটা আল্লাহ নিবা এবং আমরা ফুল ফ্লাইট লইয়া যাইমু যখন ফুল ফ্লাইট লইয়া যাইমু অনেক ফেয়ার কমে যাইব এবং আমরা সিলেটবাসীর একটা সফল দাবি পূরণ হইছে আমরা আশা করি আর যে আমরা একটু সবাই একটা ধৈর্য সহকারে আমরা বিমানকে সাপোর্ট করা এবং যত বেশি বিমানকে সাপোর্ট করব যত মানুষ যাইমু তত বিমান বাধ্য হইব আরো বেশি ফ্লাইট বাড়াইতো ধন্যবাদ হেলাল ভাই তবে যে বিষয়গুলো নিয়ে আমরা মাঝে মাঝে চিন্তিত উই নো দ্যাট আমরা হোপফুল এই জিনিসটা ভালো জিনিস হইব বা জিলু ভাই এখানে আসছেন সংগঠন বিভিন্ন সংগঠনে আপনারা কাম করেন আপনিও বেশ কয়েকটা সংগঠনের লগে জড়িত আছেন বিবিসিসি এর ডাইরেক্টর আপনি একটা প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন বাট একটা বিষয় হেলাল ভাই আপনার কাছ থেকে জানতাম চাই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের কিন্তু এক ধরনের স্মারকলিপি কৌকা বা এক ধরনের আন্দোলন কৌকা এটা করা লাগে একটা ব্যবসা প্রতিষ্ঠান বিমান কিন্তু এই ধরনের সেবামূলক একটা ব্যবসা প্রতিষ্ঠান তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো ডিসিশন হওয়ার আগে এটার কি ধরনের ইম্প্যাক্ট পড়বো এইটা কি এটা করা হয় না কেন এবং আসলে দুঃখজনক এবং আরেকটা ব্যাপার যেটা হইছে যে এমন ভাবে জিনিসগুলো করা হুট করে ডিসিশন নেওয়া যেমন 1400 পাউন্ড থাকে এরপরে কমে আইলো এখন 900 পাউন্ড বা 800 পাউন্ড এত বিগ ডিফারেন্সটা কস্ট কভারের ক্ষেত্রে এত বিগ ডিফারেন্সটা কেন মেক করা আসলে যারা বিমান কর্তৃপক্ষ রয়েছেন আগে লন্ডন স্টেশন যেটা আছে এটার যে এম থাকতা ম্যানেজার থাকতা তাই রিসার্চ করে প্রাইস দিতে ওটার উপরে তারা ডাকাতে করতো ইদানিং কয়েক মাস তারা ঢাকায় নিজস্ব তারার চিন্তা ভাবনাতে করছে এবং এটা রং কারণ ফিল্ড পর্যায়ে যে ম্যানেজার থাকেন তার ওপিনিয়ন নিয়েও করা উচিত আছিল এবং আমরা আশা করি আর আমরা সোমবার থেকে নতুন ম্যানেজার জয়েন করছেন ইংল্যান্ডও এবং তাই এই জিনিসগুলা বুঝবা এবং তাই বিবেচনা করবা যে অন্যান্য এয়ারলাইন্সের যে ফেয়ার আছে এবং বিমান কম্পিট করতে হলে তারার লগে ম্যাচ করে চলতে হইব হয়তো কিছুটা বলান থাকবো ডাইরেক্ট ফ্লাইট যাওয়া কারণ আপনি ঢাকাত গেলে তো ঢাকাতে সিলেট যাইতে একটা কষ্ট লাগবো এবং অন্যান্য ফ্লাইটে যখন যাইবা একটা জিনিস জানিয়ে রাখতে হইব কোভিড-19 পিসিআর টেস্ট করতে হইব এবং এটার প্রেজেন্ট 150 পাউন্ড চার্জ এবং আইতেও করতে হইব কিন্তু বিমানে যাওয়া হয় কিন্তু আপনার কোনো
টেস্টের প্রয়োজন হইতো না, মানে সিলেট গিয়েও করা লাগতো না, এবং গাইতেও করা লাগতো না। এতে তো আপনি ওখানেও 150 থেকে 200 পাউন্ড আপনি সেভ করা ডাইরেক্টলি না করার কারণ কি তা অন্যান্য বিমানে ডাইরেক্ট যখন আপনি একটা কান্ট্রি টু কান্ট্রি যাইবা তখন এটা প্রয়োজন হয় না। এই দেশ থেকেই আপনি টেস্টটা নিয়ে যাইবা তখন আপনার এটা লাগতো না, এইরকম কিছু নাকি? না, এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে কোনো ধরনের টেস্ট করা লাগতো না। আপনি সেলফ ডিক্লারেশন ফর্ম আছে ওগুলো ফিল আপ করবা যেন আপনার কোনো বেমার নাই, ওটাও গুড়ে না। তাহলে মানে এই জায়গাতে আমি আরেকটু ক্লিয়ার হইতাম চাই আমার দর্শকের জন্য, যে একজন মানুষ কোভিড-19 আছে কিনা সে যখন বাংলাদেশে যাইবো এই দেশ থেকে, তখন এটা কিলা বুঝবো? তখন তারা যে টেম্পারেচার টেস্ট করা হয়, এবং যদি সেউরে টেম্পারেচার টেস্ট করে পায় তখন তারা কোয়ারেন্টাইন, নিজস্ব কোয়ারেন্টাইনে রাখবো, এবং থান যদি এটা কোনো রং করিয়া তখন তো হয়তো তারা পেনালাইজ করবো তাদের। আচ্ছা, মানে এটা একটা পেনাল্টি আছে। আর আর এবং আমরা আশা করবো ওই ধরনের কর্তা নাই, কারণ তার সেলফ ডিক্লারেশন করে যাই যেন আমার কোনো বেমার নাই, কোনটা নাই। আচ্ছা, মানে এটা একটা সুযোগ আছে যাতে কোভিড এর মধ্যে আমরা যে একটু সেভ করা যায়। তখন বিমানে গেলে আপনি এখানে 200 থেকে 250 পাউন্ড সেভ করা, প্লাস আপনি ডাইরেক্ট সরাসরি সিলেট যাইরা, ঢাকাতে সিলেট যাইতে হইলে অন্যান্য এয়ারলাইন্সে গেলে আপনি তো এখানে আরো রিটার্নও 150 থেকে 200 পাউন্ড আরো কস্ট ইনভলভমেন্ট। তারপরে আপনি 40 মানে কেজি লাকি দিয়ে সরাসরি সিলেট যাইরা, অন্যান্য এয়ারলাইন্সে গেলে আপনি যদিও বেশি লইয়া যাইবা ঢাকাত, কিন্তু ঢাকাতে সিলেট যাইতে হইলে আপনার 20 কেজির বেশি এলাও করতে না, এখানে আরো অনেক পয়সা লাগবে। হেলাল ভাই, একটা মাঝখানে একটা বিষয় আপনি হইয়া গেছেন যে নতুন আমরা যেটা সিস্টেম হয়েছে যে বাংলাদেশটা কি তারা প্রাইস বা ফিল্ড এক্সপেরিয়েন্সটা তার বাংলাদেশ থেকে করে, এটা কারণ কি? এই দেশে তো একটা পূর্ণাঙ্গ অফিস আছে এবং খুব দামি জায়গা দিয়ে একটা চেঞ্জ আইব, যেহেতু নয়া ম্যানেজার কালকে থাকি জয়েন করছেন, তার লগে আমরা মিটিং করব এবং তার নেতৃত্বে একটা হইব, কারণ মিডিলও যে লাস্ট যে ম্যানেজার আইছেন তাই এটা আনসাকসেসফুল, তাই করতে পারছেন না, জানি না কি ধরনের তান লিয়াজু মেনটেন করছেন ঢাকার লগে। ওকে, থ্যাংক ইউ জিলু ভাই। আমরা ফার্স্ট সেগমেন্ট we have two guests from different trade. As we know that our Bangladeshi people sending money in Bangladesh, but এখন বিভিন্ন ধরনের মাধ্যম আছে, আমরা জানি যে অনেক ধরনের মাধ্যমে টাকাও পাঠানো যায়। তো আমার ফার্স্ট কোয়েশ্চন আপনার কাছে যে বর্তমানে যে বিজনেস ট্রেডটা চেঞ্জ ওর, আমরা তো অনেক কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে যারা হাই স্ট্রিটে বিজনেস করে, রেন্ট দেওয়া লাগে, রেট দেওয়া লাগে, সময়ের সাথে পরিবর্তনটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, আর এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু সেফ অ্যান্ড সিকিউর আপনার দৃষ্টিতে কি? আপনি একজন এনআরবি, দেশে অনেক সময় আপনার কোভিডের সময় আপনারা আমরা অনেকেই দেখছি বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা পাঠাইছেন। সো মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি প্রায় 20 গত হাই কমিশনের একটা ইনফরমেশন এবার মিলিয়ন পাউন্ড গেছে বাংলাদেশও ব্রিটিশ বাংলাদেশিদের মাধ্যমে। সো এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট মেনটেন করা? ধন্যবাদ। আসলে তো আমরা যারা প্রবাসী আছি আমাদের সবাইকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এবং আমরা রেমিটেন্স ফাইটার, হ্যাঁ রেমিটেন্স ফাইটার বা আপনার, এবং এই ব্যাপারে আমরা একটা বলিষ্ঠ ভূমিকা রাখছি। এটা বাংলাদেশ সরকার সহ দেশের জনগণ এটা সম্মানের সহিত, ভালোবাসার সহিত স্বীকার করেন এবং আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং আপনার এই যে এখানে অনেকগুলা মানি ট্রান্সফার আছে যেগুলো বৈধভাবে দেশে টাকা পাঠানো যায় বা আমরা পাঠাচ্ছি। বৈধভাবে টাকা পাঠালে সম্ভবত আমি যদি ভুল নাও করি, আমি আপনার এই ব্যাপারে তেমন অভিজ্ঞ না, এবং আমি যারা জেনেছি সেটা বলছি যে বৈধভাবে টাকা পাঠালে, ব্যাংক থেকে কেউ টাকা উঠালে 1 লক্ষ টাকা পাঠালে সাথে আরও একটু বোনাস মিলে। এই ধরনের সুযোগ সুবিধা আমাদের জন্য ফলপ্রসূ, দেশের জন্য ফলপ্রসূ, এবং আমি বিশ্বাস করি সর্বক্ষেত্রেই আপনার যে আমরা আইনের আয়তায় থেকে আমরা যেগুলো আমাদের জন্য নির্দিষ্ট পরিমাণে আপনার এই বিস্তার আছে সেগুলোর সেবা আমরা নিয়ে আমরা নিজে উপকৃত হব, দেশে উপকৃত হব। আপনারা দুজনই কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, এই জন্য একটা প্রশ্ন খুব ইচ্ছা করে যে হেলাল ভাই বা জিলু ভাই আপনার কাছে জানার লাগে। আমরা জানি 2008, 9, 10-এর দিকে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক স্টুডেন্ট এখানে আইসেন, এবং বিভিন্ন সময় অনেক স্টুডেন্ট অনেক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। আমরা জানি যে এই দেশের সরকার স্টুডেন্টগুলোর ক্ষেত্রে একটা নিয়ম অথবা কিছু পরিবর্তন করে ইউনিভার্সিটিগুলোর একটা অথবা এক্সট্রা পাওয়ার দেয়, একটা সুযোগ দেয় আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো এন্টার করার লাগে। এইটার উপরে বেস করে আবার কি কোনো ধরনের প্রতারক চক্র আবার জায়গা উঠতে পারে কিনা, এবং সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হইতে পারে? আমি আমার মনে এই জিনিসটা নিয়ে চিন্তা করা তো আমরা চাই না যে আমরা দেশের ভাবমূর্তি নষ্ট হোক। আমরা এই ধরনের প্রতারক যারা ইউনিভার্সিটির নাম দিয়া সাধারণ মানুষরে
ঠগার লাগি যারা বিগত টাইমে মানুষকে আনছে আনিয়া মানুষের অনেক পয়সা নিচ্ছে লুটফাট করছে তারারে বয়কট করার লাগে এবং তারা যদি এই ধরনের কোনো কুচক্র আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে আমি বলবো যে এটা আমরা কমিটির মানুষ যাতে এদেরকে প্রতিহত করতে পারি সজাগ থাকি আর না হলে দেখেছে তারা কইরা শেষ হয়ে গেলে আপনারা খবর আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট করা যাতে তাদের কোনো রাইট নাই আমি বলবো কমিটির সবাইকে আপনারা বুঝে শুনে কাজ করবেন উন্নত মানের যে কোয়ালিটি ইউনিভার্সিটি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা প্রকৃত বিষয় নিয়ে আসবেন এবং আপনারা উপকৃত হবেন দেশও উপকৃত হবে এবং আমাদের যে ফ্যাসিলিটাইজ করা হয়েছে ইংল্যান্ড থেকে এটা সুব্যবহার যেন যেমন গত কিছুদিন আগে আমরা জানি যে ক্যাটারিং ইন্ডাস্ট্রি নিয়ে যে একটা ভিসা হয়ে গেছে উইন্টার ভিসা এটা নিয়ে এক ধরনের দালাল চক্র প্রতারক চক্র অলরেডি বাংলাদেশে অফিস টুফিস কইরা দিয়েছে এরপর এটা আমাদের নিউজের মাধ্যমে বিসি এর একটা আমরা বলবো যে আমাদের কমিটির যারা আছেন তারা সজাগ থাকবেন এবং এই ধরনের কুচক্র যারা রয়েছে এবং আপনারা সবাই আত্মীয় স্বজনকে দেশেও বলবেন যাতে বুঝে শুনে কাজ করার জন্য ধন্যবাদ হেলাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ we have two guests very important guests I know Bobby Mehta from University of Portsmouth and Oruj Khan from Center of Money Transfer you have put a very important role in this program tonight I just want to ask Oruj Khan before you leave, as you said, you want to leave early. There were so many other things going on. I know there is so many negative story regarding sending money and how is legal or illegal. There is so many other things. But one thing is very important for nowadays. GDPR. So how do you maintain that? And in this category, in this business, how do you deal with these things? So exactly, GDPR has very strict rules, and it's kind of fantastic that it is that strict because we appreciate that ourselves because we take security very seriously. And as I mentioned before, that we launched in 2014 in the US, but we've been in the UK since July 2016. So we've been here for quite some time in order to basically be able to prove to you that we have been meeting all of GDPR's guidelines. Your information is very valuable to us, and that's why we employ 128-bit encryption, which is the highest standard encryption that you can have when it comes to financial services. So that's the same encryption that we have that makes sure that all your data is encrypted and safe. And the fact that we have still been working over here without being fined or anything, that just tells you that we do adhere to all of the GDPR rules very, very strictly. Thank you. Uruj, one more question, probably is from my own mind. I just want to ask you, in previous time, in so many other community, as far as we know, that money transfer business probably can get, they can get away with money. But in this online money transfer apps, is that possible? And if it's possible, how is possible? To get away, I'm sorry, I didn't understand the question. Okay, let me just clear you. Some high street shop, when they send money, as far as you know, in our community or other community, probably some money transfer company can dissolve and then can get away with the customer money. But in this online business, money transfer apps, is that possible? Or if it happens, dissolve or anything, so will it make any impact to customer? No. That's a great question, but please don't have any of those concerns. As I mentioned, if you think that the UK environment is tough, you have no idea how tough the US environment is. I mean, we have our audits done regularly all throughout the year, and we managed to pass each one, like 49 audits from 49 states every year we managed to get through to. And there's never any risk about anything happening to your money. It's a legitimate operation. We are 100% focused to our users. And I mean, you mentioned that some money transfers, they close up shop and everything. Nothing like that's going to happen if we have your support and your love. The sky is the limit. We'll keep going forward. And this is our first country, which is Bangladesh in Asia. We plan on going much deeper inside Asia as well. Okay, now let me just clear you again. We have our guest from travel agency. You have the system Atoll or IATA.
who is protecting the customer. Yes. So in that sense, who is protecting the customer of this type of apps customer? I mean, your customer, how they get the protection? Example, Akram Bhai, is a question is, if somebody send money from this app, like a £5,000, 100 people is, after 1 week, the company's collapse, where is they gone? How can they get this money back? Yes, Uruj, is there any answer? Definitely you have answered. Yes. And now I understand what you're saying. Yes, so we have all of those securities in place. If you want, I can get you all the data later, because as you know, I'm the growth manager. So what I do know is that we have on FIDO that takes care of all of these securities and all of these things on behalf of the consumer. And rest assured, nothing like that is ever a concern. It's totally registered. I can do more research on you. I can get you all the I think financial. I think a financial conduct authority can give this. I mean, of course. All you have to do is go to the FCA website. All you have to do is put in Wave Transfer, because the parent company is Wave, and then the app is. I know FCA is registered by this app company, but my question is, if we are sending money through the app, and end of the day is company's club, how can we get reback our money? Who is responsible for money? Like we are atoll and IATA. If we are closed down, you can climb in IATA, you can climb in the atoll, your money back. But how can people get money from this app company if companies bust or collapse or go away? Okay, so let me just take you a little bit further back. Firstly, our company doesn't operate like that, in the sense that we never take money out of your account unless the money is delivered. So let's say if you are sending £1,000 or £2,000 through our app, the money is not taken out of your account, because what we do is we have our own pre-funded bank accounts with the banks in Bangladesh. So they release the payment. Once the payment is released over there, we a message, and then we take your payment. So you will see that your recipient will get the message that they have received the payment, and then the money is going to be taken from your account. In that sense, we can see no win, no fee. Yeah, exactly. If the money is not Thank you for your explanation, Urot, and it's really it's our great pleasure that you have cleared and described everything very good, very nice, and thank you very much for joining with us. And definitely from our program, all of our viewers will get the benefit. And nowadays we can't really go out, so we need to use the benefit of technology and blessing of technology. And thank you very much, the entrepreneurial skill you have spread to our community, and good luck to you. Thank you. Thank you. Thank you, Aruj. Is there anything else you want to add before you go, before you leave? No. Please enjoy the service. We bring you a commission-free service, to serve the people and take good use of this. Don't waste your hard-earned money on paying, very high commission fee, and no need to wait for your money to Thank you, Aruj. Thank you very much, and thanks for joining us. Thanks again. And we have our another very important guest, and I really want to give you more time, Bobby Mehta, as we know that in our Bangladeshi community, as far as we are concerned about something, that if anybody from, probably not from our community, probably for some other community, they can really target to Bangladeshi community in terms of bringing a student, overseas student, and as a prestigious university of Portsmouth University, I know you have provided so many service to the Bangladeshi student, and you are doing something very successfully. And as far as we know that you are collaborating with the Bangladesh government. And do you have any news for us next 12 months? What is your plan? And what do you think that if any negative news coming, and how do you deal with these things? Okay, so in terms of the University of Portsmouth, we are working very actively in Bangladesh. As you mentioned, we work very closely with the Bangladesh High Commission in the UK, as well as the Bangladesh government in Bangladesh. We have opened an office in Dhaka. We have one of our University of Portsmouth staff based in Dhaka called Amman.
He represents the university and meets with students, meets with our partners, etc. So in the next 12 months, what we are hoping to do is expand the support that we are offering. We're very active in Dhaka, Chittagong, and Sylhet. We are working with a number of different universities across Bangladesh, where we are creating partnerships for research and doing further collaborations where we will make different possibilities available to students and our partners in Bangladesh, where they can do joint research projects with us, and also students can come and study here in the UK at the University of Portsmouth. So these are some of the plans. Obviously, we're in a COVID-19 situation at the moment. So whilst it's very difficult for myself to travel to Bangladesh at the moment, I'm very lucky because we have the local office. We're able to keep all our activities going in Bangladesh. And my colleague Amran is there to help students, to help partners, and to keep that dialogue going. Bobby, one thing I just want to know, like in COVID-19, there are so many businesses closed down, and then some other students probably whoever studying in university, because university fees is too high, so they need to probably have the part-time job. So how the university can help, and do you have any story can share with us that the University of Portsmouth providing your student, I mean the student are studying in university and they have a problem or struggle, and they're facing a struggle life during the COVID-19 outbreak? Yes, so obviously we've been dealing with university went into lockdown as the whole of the UK did. We had students here from Bangladesh and all over the world with us in Portsmouth. During that time, the university still provided support to them. Even with new students, when they're coming this September, what the university has done in our university halls of residence owned by the university, we've provided 2 weeks accommodation for free, so students would come and do their isolation there. And also we were providing food parcels to students both during the original lockdown and even now. So when a student arrives for the first few days, we will provide them with a food parcel. We don't stop there only. We are very lucky in the UK, as you know. We have very big Bangladeshi communities all across the UK, and in Portsmouth we're very lucky that we have a very big Bangladesh community. So the University of Portsmouth works very closely with the Bangladeshi community in Portsmouth, and there is the Portsmouth Bangladesh Business Association, the PBBA, that we have just last week actually signed a memorandum of understanding where we will be working very, very closely with them to support our students. So when students come to the UK, when they come to study at the University of Portsmouth, not only do they get the support from the university, but they're also getting support from the Bangladeshi community. And what that means, in good times or in bad times, the university and the community are there to support the students. And the types of support that's being provided, they're providing part-time jobs, they're providing community and other things as well. Akram bhai, I would like to thank you. share. Bobby Mehta, can you hear me again? Yes, Akram, I can hear loud and clear. Yeah, it was very vital discussion with you, Bobby, and we just really want to know more about the government announcement and what's going on in this education sector, because we have very bitter experience in previous time doing English test, and there is so many other things going on, and humiliated by government, and they are giving another opportunity. So as an education sector and prestigious education sector or university of yourself, how do you think, and what do you think about future? What's gonna be happen, do you think? And the restriction will be eased like last time, or is there any type of restriction that probably bring some quality, not quantity? Yeah, so what the UK government is very keen to do is it wants to attract the best and brightest minds to come and study at its prestigious universities in the UK. So this is why they're introducing a number of policies such as the graduate route,
visa for students who can work post their graduation, for example. So the aim is to attract good students to the good universities in the UK. I think what you're referring to in some of your comments there are what happened in the past. So in the past, there were a lot of universities, a lot of colleges, private colleges in the UK that were maybe bogus colleges. So there were a lot of problems with that maybe 10, 15 years ago. And unfortunately, a number of Bangladeshi students were studying at these colleges, and they weren't the good types of institutions where students should be studying. So those colleges are no longer operating in the UK. The British government made sure that they addressed all of those issues. And now there is the opportunity for genuine students who want to genuinely come and study in the UK to come and make the most of the opportunities here and to get a good education. Fantastic. Fantastic, Bobby. It's really nice to have you with our discussion, and we're hopeful that how this government giving you the opportunity, and we have to receive the opportunity with the right action, and probably I know that's why we need to have so many talk shows like this, and we want your participation, and some other educational expertise probably can give us some suggestion, and what's your suggestion tonight towards the interested people who wants to come in the UK as a student. Yeah, what I would say is if you want to come and study in the UK, you have many resources available to you. Obviously, you have the British Council who are based in Bangladesh. You can go to them and they can give you guidance. You have a number of reputable local representatives or agencies that are based there, but also universities like the University of Portsmouth have their own staff based in Bangladesh, in Dhaka. So you can contact, for example, at the University of Portsmouth office, our man on the ground is Amman. He is there to help students, and he will be able to give you all the advice, guidance around the application process, the visa process, give you exact details on what to expect when you get to the UK. And then once you come to the UK, as I mentioned already, the universities will look after you. The University of Portsmouth is there. We are working very closely with the Bangladesh community in Portsmouth. So all these support systems are there to make sure that students are supported and that they get the best possible experience when they come to the UK. Thank you. Thank you very much. In my panel, do you have any question to Bobby? No, only question, we don't want to misuse. Fantastic. Yeah, we don't want to misuse, and we don't want to do it. And this is not the term we can probably use it. There is no negativity, and we have to go forward, and our community has to take this opportunity with their right action. Thank you very much, Bobby, and best of luck. And we are hopeful, and you also be hopeful and optimistic with this opportunity, and we'll see you on this show again. Thank you, Bobby. Always a pleasure, Akram, anytime. Thank you. Thank you very much. And today's show, as I said, আমরা যে আমাদের আজকের বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলেছি ভাই হেলাল ভাই, যে আমাদের এই ডিসকাশন থেকে আপনার কি মনে হয়? যে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই আমাদের কমিটির মানুষ যারা রয়েছেন, যে যারা এদেশে স্টুডেন্ট হয়ে আসতে চান তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। কারণ আগের মতো এখানে অনেকে চিন্তা করে বা দেশ থেকে মনে করে এখানে আসলেই টাকার সোনার হরিণ পাওয়া যায়। এখানে যারা লোকাল আছে তারাও এখন জব পাচ্ছে না। যারা আসবেন তারা অবশ্য তাদের ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করে আসবেন এবং নিজস্ব ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসবেন, যাতে এদেশে 5 বছর থাকতে হলে নিজস্ব ফান্ড থেকে উনি টাকা খাওয়ার খরচ জোগাড় করতে পারেন। এই ধরনের একটা ভরসা নিয়ে যদি আসেন, তার মধ্যে যদি প্লাস উনি পার্ট টাইম কাজ করে কিছু পয়সা পান, তাহলে গুড লাক। এটা একটা অ্যাড ভ্যালু করে। হেলাল ভাই, একটা বিষয়, মানে যেমন আমরাও বেশ কয়েকটা ফোন কল পাইছি, এরকম দেখা গেছে যে আমরা যেহেতু কানেকশন আছে বা কানেকশন বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে দেখা হয়, যে এক এক মানুষের এক এক ধরনের কথা, যেটা আপনি কইলা যে এখন যদি একজন মানুষের তার অপরচুনিটিটা ফুলফিল করে দেওয়া হয়, যে ঠিক আছে আমরা সকল ধরনের সুবিধা তোমরা দিয়া তোমরা ইংল্যান্ড পর্যন্ত পৌঁছাই দিব, আসলে এই ডিসিশনটা কতটুকু
রাইট হওয়া উচিত, এটা ডিসিশনটা খেয়ে নিব যে এই দেশে আইবো যার অভিভাবক গার্ডিয়ান, যেমন গার্ডিয়ান এই ডিসিশনটা নেওয়া উচিত। কারণ আমরা বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে এখন আগায় গেছে, আগের মতো না। বাংলাদেশের অনেক ছেলেরা এখন কিন্তু এইখানে বইয়া যারা 2000 পাউন্ড মাসও ফাইন, বাংলাদেশের অনেক ছেলে অনেক ডেভেলপার কিন্তু 3000 4000 অনেক বড় বড় কোম্পানির সাথে ফাইন। সো আমার অনুরোধ হলো ক্লিয়ারলি আমি সিলেটি ভাষায় কই আর কি, যারা স্টুডেন্ট হই আইতা চাইন তারা ইদেশ হইয়া যেন জব করিয়া থান স্টাডির খরচ চালাইতে পারবা, এই চিন্তা ভাবনা ছাড়ি দিতে হইবা। তাই নাইতে হইব যেন তার নিজস্ব ফান্ড আছে, নিজস্ব ফান্ড দিয়ে তাই টাকা খাওয়া চালাইয়া যাইতে পারবা। ও ধরনের রইলে তাই যদি আইয়া 3 বছর তখন ওয়ার্ক পারমিট ফাইন, 2 বছর 5 বছর পরে তাই পারমানেন্ট লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা, এই একটা অপরচুনিটি আছে। বাট অবশ্য তার নিজস্ব ফান্ড থাকতে হইব। অনেক স্টুডেন্ট আপনার এখনো হয়তো বা কেসগুলা এখনো এক্সিস্ট। আমরা জানা মতে অনেক সময় আমরা নিউজও করছি এইগুলা নিয়ে, যে অনেক সলিসিটার ফার্মে আমরা ইনভাইট করছেন যে টুয়েকের লাগি যে স্টুডেন্টগুলারে হ্যারেস করা হয়েছে, আসলে এটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু দেখা গেছে টুয়েক তো এটা গভর্নমেন্টের একটা মানে পার্ট অফ একটা পরীক্ষা আছে। হ্যাঁ, তো এটা করার পরে দেখা গেছে তার লাইফ নিয়ে টানাইসটা শুরু হয়ে গেছে। এই স্টুডেন্টটা দেখা গেছে মানে এখন 5 বছর 6 বছর কেস শেষ করার ভুল সিদ্ধান্ত আছে, তো এইভাবে জিনিসগুলা কিন্তু ঘটছে। তো এটা যদি আবারও যাতে না ঘটে, আমার মনে হয় আপনার কমিউনিটির পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত। না, আমি হেলাল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই যে বিষয়টি হচ্ছে একটা মেধাবী ছাত্র, এটা শুধু তার মা বাবার স্বপ্ন না, এটা তার এলাকার স্বপ্ন না, একটা মেধাবী ছাত্র তার একটা দেশের স্বপ্ন, দেশের স্বপ্ন এবং দেশের সম্পদ। এবং আমি আপনার যখন সে বিদেশে আসবে লেখাপড়া শেষে, আমার বিশ্বাস সে আবার দেশে ফিরে যাবে এবং গিয়ে তার আপনার দেশকে আলোকিত করবে। শুধু দেশকে নয়, একজন মেধাবী ছাত্র বিশ্বকে আলোকিত করতে পারে, অবশ্যই এটা আমরা বিশ্বাস করি। যে আপনার আমি এখানে একটা ভুল ধারণা হয়তো অনেক ছাত্রের ভিতরে করে, যেটা হেলাল ভাই বলেছেন। অনেক ছাত্ররা ধারণা থাকে যে আমি লন্ডনে চলে গেলেই আমি কাজ করব এবং পাশাপাশি আমার লেখাপড়াটা চালিয়ে যাব। কিন্তু এখানে যে কাজটুকু কতটুকু কঠিন, আপনার তিনি এখানে আসলেই যে খুব একটা ভালো মানের কাজ পেয়ে যাবেন এ ধরনের কোনো নিশ্চয়তা নেই। এবং তিনি এখানে কাজ করে তিনি নিজের থাকা খাওয়া এবং আনুষঙ্গিক খরচ ব্যয় করা এবং তার অন্যান্য জীবিকা সহ লেখাপড়া করা একসাথে পরিচালনা করা, এটা মানসিকভাবে খুবই উনি বিধ্বস্ত হবেন। এবং আমি বলবো যে উনি যতই মেধাবী হন না কেন, উনি উভয় দিক একসাথে চালাতে পারবেন না। তাই এটা যদিও মানে অপ্রিয় হলেও সত্য, যারা মেধাবী এবং আর্থিকভাবে স্বাবলম্বী তিনিরাই যদি আসেন, তাহলে আমি বলবো যে যেটা হেলাল ভাই বলেছেন, আপনি এখানে কোভিড পরিস্থিতিতে আমরা হিমশিম খাচ্ছি, আমরা আমাদের কাজ নেই, আমরা আগামী দিন কিভাবে চলবো, সত্যিকার অর্থে বড় একটা কঠিন পরিস্থিতি। আল্লাহ সবাইকে মুক্তি দিন, বিশ্বকে এই করোনা পরিস্থিতি থেকে মুক্তি দিন। কিন্তু এই সব পরিস্থিতির মধ্যে আপনি এসে কাজ পাবেন, এটা চিন্তা করা আমি বলবো যে সম্পূর্ণরূপে ভুল, এটা ভুল ধারণা। এইসব ভুল ধারণা থেকে নিজেকে বেরিয়ে এসে আর্থিকভাবে এবং নিজেকে সফল দিক দিয়ে যারা স্বাবলম্বী মনে করবে যে আমি এটা গিয়ে 5 বছর থাকতে পারবো, আমার যতদিন পর্যন্ত আমার কোর্স সম্পাদন হচ্ছে না, আমি আমার নিজের খরচে আমি থাকতে পারবো, তখন তিনি স্বাবলম্বী হবেন। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এবং আমি বলবো যে অনেক কুচক্রী মহল যারা মেধাবী না, তাদেরকে আসারও উৎসাহিত করে, যেখানে গেলে আসলে যে লেখাপড়ার পিছনে এখানে থাকাটাই বেশি গুরুত্ব দেন। এই ধরনের চিন্তাধারা আসলে আমি বলবো যে এখন ব্রিটেন থেকে দেশে যদি আপনি ভালো ব্যবসা করেন, ভালো কাজ করেন, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে আপনি খুব একটা ব্রিটেনের মানুষের চেয়ে আপনি পিছপা। আমার মনে হয় একটা বিষয় এখানে আমরা অ্যাড করতে পারি, যে সরকারের যে সুবিধাটা আছে এটা ডিসকারেজ করার মতো না, এটা এনকারেজ করার মতো। এই দেশে এই দেশের মানে ইউকেতে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা অন্য ধরনের একটা হাব, মানে এডুকেশন যে কোয়ালিটিটা, বড় বড় এডুকেশন ইউনিভার্সিটিগুলো এখানে আছে, এই জায়গা থেকে একটা ডিগ্রি নিয়ে যদি বাংলাদেশে যাওয়া যায়, এবং এটা যদি আপনার ডিগ্রিটা নেওয়ার পর কিন্তু সরকারের একটা সুযোগ হয়েছে, যেটা বন্ধ হয়ে গেছেন, যে পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা করার দরকার, বা এটা করে যদি ব্রিটিশ কোনো কোম্পানিতে সে জব করতে পারে, এটা কিন্তু খারাপ না তার লাইফে ভালো না। আকরাম ভাই, আমি যেটা কইছি যে এটা গুড লাক আইবা স্টুডেন্ট আইবা, বাট থাইন ফাইন্যান্সিয়াল তান ব্যাকআপ থাকতে হবে ফ্যামিলি থাকি। কারণ তাই যদি না আইন আইয়া মনে করেন ওখানে একটা পার্ট টাইম জব করবা রেস্টুরেন্টও, আর তার মানে অ্যাটলিস্ট 2-3 বছর চলিয়া যাওয়ার মতন এই সে অ্যাবিলিটিটা থাকা উচিত। যদি তাই নেওয়া পরে
পার্ট টাইম কাজ ফাইন এটা তান একটা বোনাস হইব তখন তাই কষ্ট করতে না এবং তাই লেখাপড়া শেষে ওয়ার্ক পারমিট পাইয়া ওয়ার্ক করতে পারবা এবং দেশে লিগেল হইতে পারবা এবং তাই বালা একটা কোম্পানির তাই বালা একটা জব পাইবা এটা নো ডাউট কিন্তু তাই এই যে 5 বছর চালাইয়া যাওয়ার মতো তার ক্ষমতা থাকে আমার মনে হয় আপনারা দুইজনেই অথবা বিচার পাইছেন এগুলা যে 2009-10 বা 11-র সময় যে স্টুডেন্টগুলো আইছেন এই স্টুডেন্টগুলা যখন সাহায্য করা লাগছে কমিউনিটিতে অবশ্যই সাহায্য করা লাগছে এবং আমার কাছে এরকম অনেকে আছে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে তারপর রেস্টুরেন্টও কাজ করছে অনেক ধরনের মিস বিহেভিয়ার শিকার হয়েছে এইসব বাচ্চারা কিন্তু অনেকে ট্যালেন্টেড বাচ্চারা আছেন এরা মিস বিহেভিয়ার শিকার হয়েছে আর যেটা আগের একটা স্টোরি কইলাম এগুলো কিন্তু বাস্তবতা এগুলো আমরা এড়াইয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই টেলিভিশন স্ক্রিনও বইয়া আমরা অনেকে চিন্তা করতে পারি এগুলা কথাগুলো আসলে কেমন কথা যেমন আসলে কিন্তু রাইট এগুলা যদি আমরা কিন্তু হইয়ার থারার বালার লাগে অবশ্যই যারা এই দেশও আসেন আপনারা এনকারেজ করবা আপনার যারা আত্মীয় স্বজন যে তারা ফাইন্যান্সিয়াল নিজস্ব সাপোর্ট যদি তাকে তখন আইতা আর আশা করি এখন বর্তমানে হয়তো বা এরকম হইতো না আগে যেটা হয়েছে যে অনেক সময় ভুয়া সার্টিফিকেট গুলা অনেকে দিয়ে আইসো এটা চেষ্টা করলে ব্যর্থ হইবা এবং এটা আমরা দেশের বদনাম হইব অবশ্যই এবং যেটা অনেক সময় ঘটছে ভাই এটা আসলে মানবতার জীবনযাপনের যদি সংজ্ঞা আমরা কোনো সময় উদাহরণ কোনো সময় স্থাপন করা হয়েছে এই দেশে এটা হলো স্টুডেন্ট আমরা শুনছি যে অনেকে মসজিদও মানে ঘুমানো লাগছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু যে জীবনযাপনে তারা অভ্যস্ত আসলা না এই কারণে এই জীবনযাপন করা লাগছে সো এটা আসলে আমরা একটু কেয়ারফুল দোয়া করি তারা আইতা বালা স্টুডেন্ট আইতা বালা কাম করতা বালা লাইফ হইতো এবং তারা হয়তো বা এই দেশের সেটেলমেন্ট বিশাল উকা লইয়াও দেশ গিয়া বালা জব করতা অবশ্যই থ্যাংক ইউ আর এর পরেও আরেকটা বিষয় আমরা হয়তো অনেক কিছু বলি যাই লাস্ট প্রশ্নটা অবশ্য বিমানীয় থাকবে এখন একটু টাচ করি যে আমরা যে সময় আমরা কিন্তু এক ধরনের হেয় প্রতিপন্ন শিকার হয়েছি সরকারের মাধ্যমে যে সরকারে আমরা সুযোগ দেওয়া হয়েছে স্টুডেন্টগুলো আনো এর ফলে এক লোকে কলেজ থেকে শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্রেট হয়ে কিন্তু সকল স্টুডেন্টের ভিসা গেছে কি তা আপনার কিন্তু মনে হয়নি হেলাল ভাই যে বর্তমান সরকারও একই ধরনের যে স্টুডেন্ট দিয়া তার ফান্ড ক্রিয়েট করব এবং পরবর্তীতে একটা পুনরাবৃত্তি ঘটতো না কারণ সব দেশেও চায় তার ইকোনমিক বুমিং করা লাগে আর কোভিড-19 হওয়ার পরে যে ওয়ার্ল্ডের যে অবস্থা সবেও চাইরে একটা ভালো ব্যবসা ক্রিয়েট করতা এবং স্টুডেন্ট ওয়ার্ল্ড থেকে আনাও একটা ভালো একটা ব্যবসা তারা কিন্তু থ্যাংক ইউ হেলাল ভাই আমরাও চাই যে সবসময় আমরা আসলে জিনিসটা নিয়ে ভালো জিনিসই চিন্তা করতাম পজিটিভ মাইন্ড নিয়ে আমরা আগেই যাইতাম এরপরও আমরার মধ্যে সতর্কতা অবলম্বন করা উচিত যদি স্টুডেন্টরা ভালো উন্নত মানের ইউনিভার্সিটি তাই স্টাডি করা তাই তখন তাই এখানে কোনো ঠগা খাইতা নাই এবং যদি এই ধরনের পরিস্থিতি শিকার হয় ভালোর ক্ষেত্রে তার আমাদের যে কারি ইন্ডাস্ট্রি এটা অনেক হেল্পফুল হইব তো আমরা আসলে কমিউনিটির আগে যেতে গেলে কিন্তু আপনারা যারা সংগঠনের মালিক আছেন সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশনে আপনারাও এই জিনিসগুলো নিয়ে আগাই উচিত হেলাল ভাই আপনি নিজেও বেশ কয়েকটা সংগঠনের লগে জড়িত আছেন তো আপনারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সজাগ দৃষ্টি স্থাপন করা উচিত এবং আমরা যেহেতু আসি আপনারা এজ মিডিয়ারে হয় যে মানে আমি চেষ্টা করবো আমরা আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স থেকে আমরা কোভিড-19 লাগি ফারিয়ান না আমরা হয়তো প্রোগ্রাম করলাম মনে অ্যাওয়ারনেস করলাম মনে যারা স্টুডেন্ট আইতা ফ্যাসিলিটি ওর কিন্তু কোন ধরনের স্টুডেন্ট আইতা বা তার পরবর্তী কি অবস্থা হইব বাট আমরা আনলাকি কোভিড-19 লাগি আমরা কোনো প্রোগ্রাম করতাম ফারিয়ান না থ্যাংক ইউ জিলু ভাই ছোট্ট করি আপনার আজকের বিষয়ে আমরা কাছে একটু অভিমতটা দিবা আমরা সময় শেষ হয়ে গেছে জি ধন্যবাদ হ্যাঁ আমি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এটাই বলতে চাই যে আজকের এই যে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে মূল বিষয়টা হচ্ছে পূর্ণভূমি সিলেট থেকে সরাসরি লন্ডন এবং লন্ডন থেকে সিলেট আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এবং আমরা আশা করব আমরা ইতিমধ্যে আমরা গত বৃহস্পতিবারে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন এবং 2116 কোটি টাকা বরাদ্দ করেছেন এটা মানে আপনার বর্তমান এয়ারপোর্টের তুলনায় 4 গুণ বড় হবে এবং আমরা আশাবাদী যে এটা কাজ সম্পূর্ণ হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স সিলেটে অবতরণ করবে এবং সিলেট থেকে উড্ডয়ন করবে হেলাল ভাই ধন্যবাদ আকরাম ভাই এবং এনটিভিরে আজকে সুন্দর একটা প্রোগ্রাম লইয়া হওয়ার লাগি আর আমি যারা দর্শক আছেন তারা কইমু যে আমরা দাবি ছিল সিলেটে সরাসরি ফ্লাইট আমরা পাইছি এখনো কিন্তু আমরা সচেতন থাকতাম হইব আমরা যাতে আমরা পররাষ্ট্রমন্ত্রী আমরা পরিকল্পনা মন্ত্রী এবং আমরা
বিমানমন্ত্রী বা আরও যারা আছেন সবসময় লেয়াজও রাখতাম হইব যাতে আমরা এই জিনিসটা কন্টিনিউ থাকে এবং আমরা প্রবাসী হলে এটার সুযোগটা আমরা গ্রহণ করতে পারি এবং কোনো জায়গাতে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং দুর্নীতির কারণে যাতে অবশেষে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমি অনলাইন মানে লাইভ টিভির মাধ্যমে অনুরোধ করবো যে আমরা প্রবাসী হলর যে দাবি যে প্রাইজ আরো মানে আন্তরিক হওয়ার লাগি এটা প্রাইস 650 থেকে 700 এর ভিতরে যদি হয় তে মানুষ এটারে সুন্দরভাবে গ্রহণ করব এবং আমরা আশা করব এবং চমৎকারভাবে আরো কিছু জিনিস একটা বিমান যখন শুধু বিমানের কথা চিন্তা করা যেটা হেলাল ভাই যে 2100 কোটি টাকার যে বাজেটটা হয়েছে আরো 4 গুণ বিমান এয়ারপোর্টটা বড় হবে টোটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার পরে কিন্তু আমরা এনআরবিরা তো নামই বাংলাদেশের সিলেটের অবস্থানটাও কিন্তু আপনি দেখুন যেন অন্য পর্যায়ে যাবে আমি গতকালকে কইছিলাম যে এটা সেকেন্ড সিটি মানে একটা অল্টারনেটিভ দেখা হই যাবে আর কি অবশ্যই আরেকটা বিষয় সিলেটের ভাবমূর্তি আপনার এটা সমগ্র বিশ্বে বিরাজমান এটা আলাদাভাবে আরেকটা বিষয় যে সিলেটও কিন্তু আপনার আইটি পার্ক কইরো আর এখন তো আমরা সিলেটের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু মেডিকেল কলেজ স্থাপন করা আইটি সিটি আইটি পার্ক যেটা ওর এবং ইকোনমি জয়েন্ট যেটা হইছে শেরপুরনো তো আমরা যখন ওয়ার্ল্ড ও সব এয়ারলাইন্সে গেলামবো তখন ওই এয়ারলাইন্স ক্রু রাখার লাগি হোটেলের দরকার হইব ক্যাটারিং সাপ্লাই হইব অবশ্যই আমরা টাইমও শেষ করে এতে করে কিন্তু আমরা ইয়াং জেনারেশনের একটা ক্ষেত্র সৃষ্টি হতে পারে বাংলাদেশে গিয়ে যদি সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা থাকে এবং আমরা আশাবাদী এবং আমরা থাকমু আশাবাদী আমরা আসি আশাবাদী এবং ইনশাআল্লাহ আমরা থাকমু আশাবাদী ধন্যবাদ আপনারা দুইজনেরই আজকে অনুষ্ঠানের জন্য করার লাগি আমিনুল জিলু ভাই এবং হেলাল ভাই আপনারা আগামীতে আপনার অবস্থা আরো উন্নতিত এই প্রত্যাশা রাখলাম থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক আজকে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখলেন আশা করি আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা বেশ কিছু ট্রেডের বেশ কিছু বিষয়ের ইনফরমেশন পেয়েছেন এডুকেশন বিষয়ে ইনফরমেশন পেয়েছেন আমাদের ফ্লাইটের বিষয়ে ইনফরমেশন পেয়েছেন এবং এটা খুবই আনন্দের যে সরাসরি সিলেট থেকে লন্ডনে ফ্লাইট আসছে আমাদের যারা দাদা দাদি নানা নানু বা আমাদের মুরব্বী যারা আছেন এটা তাদের জন্য খুব একটি অত্যন্ত আনন্দের আপনারা দোয়া করবেন যাতে সিলেট আরো বেশি বেশি এগিয়ে যায় এবং বাংলাদেশ আরো বেশি বেশি এগিয়ে যায় এবং আজকের দিনটা স্মরণীয় থাকবে এনটিভির আজকের এই প্রোগ্রামটিও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের যারা অতিথি আছেন খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ